ডাকাত রানী ফুলন দেবী। ফুলন দেবী 10 আগস্ট 1963, 25 জুলাই 2001 একজন ভারতীয় নারী অধিকার কর্মী। পরবর্তীতে ডাকাত ও একজন রাজনীতিবিদ, দস্যু রানী নামেই তিনি বেশি পরিচিত। ভারতে নিচুবর্ণ হিসেবে পরিচিত মাল্লা বর্ণের এক পরিবারে 1963 খ্রিস্টাব্দে তিনি জন্ম নেন। ফুলন একাধিকবার পুরুষ নিষ্ঠুরতার বলি হন, পুলিশের নিকট থেকেও তিনি ন্যায় পাননি, যার জন্য তিনি বাধ্য হয়ে ডাকাত জীবন গ্রহণ করেন বলে নিজে বর্ণনা করতেন। ভারতের উত্তর প্রদেশের বেহমাই গাঁও নামক স্থানের কয়েকজন ঠাকুর সম্প্রদায়ের জমিদার ফুলন দেবীকে 23 দিন ধরে ধর্ষণ করে। 1981 সনে সেই গ্রামের 22 জন ঠাকুরকে ডাকাতরা হত্যা করে। হত্যার জন্য ফুলনকে অভিযুক্ত করা হয়। বেশিরভাগ অপরাধ তিনি নির্যাতিত নারীদের ন্যায়তা প্রদানের জন্য সংঘটিত করেন, বিশেষত নিম্ন শ্রেণীর নারীদের। 20 বছরেরও কম বয়সের এক নিম্ন শ্রেণীর প্রায় নিরক্ষর কিশোরী হয়েও তিনি সমগ্র ভারতে আলোড়নের সৃষ্টি করেন। পরবর্তীতে ফুলন আত্মসমর্পণ করে ভারতীয় রাজনীতিতে যোগদান করেন। শৈশব জীবন উত্তর প্রদেশের জালৌন জেলার অন্তর্গত ঘুরাকাপুরয়া নামক স্থানে এক মাল্লা সম্প্রদায়ে ফুলন দেবী জন্মগ্রহণ করেন। মাল্লা সম্প্রদায়কে নিম্ন বর্ণ হিসেবে গণ্য করা হয়। মাল্লা সম্প্রদায় লোকের পেশা হচ্ছে নৌকা চালানো বা এক কথায় মাঝি। ফুলনের পিতার 1 একর জমি জুড়ে নিমের বাগান ছিল। তার পিতার আশা ছিল যে এই মূল্যবান গাছ বিক্রয় করে 2 কন্যার বিয়ের যৌতুক দিবেন। ফুলনের মাত্র 11 বৎসর বয়সে তার ঠাকুরদার মৃত্যু হয় ও তার পিতার বড় ভাই জেঠা ছলনায় নিজেকে পৈতৃক সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী ঘোষণা করেন। তার জেঠার মায়াদিন নামক এক পুত্র ছিল। মায়াদিন বাগানের গাছগুলি কেটে বিক্রি করা আরম্ভ করে। ফুলন এর ঘোর বিরোধিতা করে। মায়াদিনকে চোর বলে নিন্দা করা হয় ও ফুলন এবং তার পিতা সেই মাটিতে উপস্থিত থেকে প্রতিবাদ করেন। হিংসার আশ্রয় নিয়েও মায়াদিন ফুলনের কোন ক্ষতি করতে পারে না। অবশেষে মায়াদিন পুত্তিলাল নামক এক 30 বৎসরের ব্যক্তির সহিত ফুলনের বিবাহের আয়োজন করে। সেই সময়ে ফুলনের বয়স ছিল মাত্র 11 বৎসর। ফুলন নিজের আত্মজীবনীতে লিখেছেন যে পুত্তিলাল একজন অসৎ চরিত্রের লোক। ফুলনের সঙ্গে তার স্বামী বলপূর্বক যৌন সম্পর্ক স্থাপন ও শারীরিক অত্যাচার করত। অত্যাচার সহ্য না করতে পেরে ফুলন নিজ পিতার গৃহে ফিরে যান, যদিও পরিবারের সদস্যরা তাকে পুনরায় স্বামীর গৃহে দিয়ে আসেন। অবশেষে তার স্বামীর কার্যকলাপের প্রতিবাদ জানিয়ে তিনি স্থায়ীভাবে নিজ পিতৃগৃহে ফিরে আসেন। ভারতীয় গ্রাম্য সমাজে স্বামীর ঘর ছেড়ে আসা নারীদের নজরে দেখা হয়। ফুলনও সমাজের দৃষ্টিতে একজন অসৎ চরিত্রের নারীতে পরিণত হন। ফুলন আদালতে মায়াদিনের বিরুদ্ধে পিতার সম্পত্তি অবৈধভাবে দখল করার অভিযোগ দেন, কিন্তু তিনি আইনের লড়াইয়ে পরাজিত হন। 1979 সনে মায়াদিনকৃত চুরির অভিযোগে ফুলনকে গ্রেপ্তার করান। ফুলনের 3 দিন কারাবাস হয়। কারাবাসে তিনি আইনরক্ষকের হাতে ধর্ষণের শিকার হন। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তাকে পরিবার ও গ্রাম থেকে বহিষ্কার করা হয়। ডাকাত রূপে ফুলন ডাকাতের দল ফুলন দেবীকে অপহরণ করে। অন্য মতে তিনি স্বেচ্ছায় ডাকাতের দলে যোগদান করে। সেই ডাকাতের দলনেতা গুজ্জর সম্প্রদায়ের লোক, নাম বাবু গুজ্জর। বাবু গুজ্জর ছিল নিষ্ঠুর ও কামুক স্বভাবের লোক। বাবু গুজ্জরের কামুক দৃষ্টি ফুলনের দেহের প্রতি আকৃষ্ট হয়, কিন্তু দ্বিতীয় দলনেতা বিক্রমের জন্য ফুলন বাবু গুজ্জরের কামনার শিকার হওয়া থেকে রক্ষা পান। একদিন রাত্রে দলনেতা বাবু গুজ্জর ফুলনকে ধর্ষণ করার চেষ্টা করে। প্রতিবাদ জানিয়ে বিক্রম মাল্লা বাবু গুজ্জরকে হত্যা করে ও নিজেই দলের নেতা হয়। ফুলন তার সম্মান রক্ষাকারী বিক্রম মাল্লার প্রতি প্রেম অনুভব করেন। অবশেষে বিক্রম তাকে বিবাহ করে পত্নীর মর্যাদা দেন। ডাকাত দলটি ফুলনের প্রথম স্বামী পুত্তিলালের বসবাসকৃত গ্রামে লুণ্ঠন করে। ফুলন পুত্তিলালকে টেনে নিয়ে এসে জনসমক্ষে শাস্তি দেন ও খচ্চরের পিঠে উল্টো করে বসিয়ে নির্জন স্থানে নিয়ে গিয়ে বন্দুক দিয়ে প্রহার করেন। তিনি প্রায় মৃত অবস্থায় পুত্তিলালকে ফেলে চলে যান। যাওয়ার সময় কম বয়সের বালিকা মেয়ে বিবাহ করা পুরুষদের জন্য সাবধানবাণী স্বরূপ একটি পত্র রেখে যান। ফুলন দেবী বিক্রম মাল্লা থেকে বন্দুক চালানোর প্রশিক্ষণ নিয়েছিলেন ও উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশ বসবাসকারী উচ্চ বর্ণের লোকদের গ্রামে লুণ্ঠন, ভূস্বামীদের অপহরণ, রেল ডাকাতি ইত্যাদি বিভিন্ন অভিযান চালিয়েছিলেন। প্রত্যেকবার অপরাধ করার পর ফুলন দুর্গাদেবীর মন্দির দর্শন করতেন ও তার প্রাণ রক্ষার জন্য দেবীকে ধন্যবাদ জ্ঞাপন করতেন। চম্বল উপত্যকা এই ডাকাত দলের আত্মগোপনের স্থল ছিল। বেহমাই হত্যাকাণ্ড শ্রীরাম নামক এক ঠাকুর সম্প্রদায়ের ডাকাত ছিল বিক্রম মাল্লার অপরাধ জগতের গুরু।
শ্রীরাম ও তার ভাই লালা রাম কারারুদ্ধ থাকার সময় বিক্রম তাদের জামিনের জন্য ৮০,০০০ টাকা জমা করেছিল। শ্রীরাম মুক্তি পাওয়ার পর বিক্রম তাকে দলের নেতৃত্ব বহন করার জন্য আহ্বান জানায়। কিন্তু এই কথায় দলের মাল্লা সম্প্রদায়ের সদস্যরা সম্মত ছিল না। ফলস্বরূপ দল দুই ভাগে বিভক্ত হয়। ঠাকুর সম্প্রদায়ের সদস্যরা শ্রীরাম ও মাল্লা সম্প্রদায়ের সদস্যরা বিক্রমের প্রতি অনুগামী ছিল। শ্রীরাম ছিল নিষ্ঠুর প্রকৃতির ব্যক্তি। শ্রীরাম বিক্রমকে হত্যা করার সুযোগের সন্ধানে ছিল। একবার এক বিবাহ অনুষ্ঠানে বিক্রম নিমন্ত্রণ রক্ষা করা যাওয়ার সময়ে অপরিচিত ব্যক্তি বিক্রমকে গুলি করে। বিক্রম আহত হয়, কিন্তু কিছুদিনের মধ্যে বিক্রম সুস্থ হয়ে ওঠে। কিছুদিন পর শ্রীরাম বিক্রমকে হত্যা করে ও ফুলনকে অপহরণ করে নিয়ে যায়। শ্রীরাম ফুলনকে উলঙ্গ প্রায় অবস্থায় এক গ্রামে নিয়ে যায় ও ঘোষণা করে যে ফুলন দেবী বিক্রমকে হত্যা করেছে। ফুলনকে শাস্তি দেওয়ার জন্য গ্রামবাসীদের আদেশ করে। শাস্তিস্বরূপ প্রথমে শ্রীরাম ফুলনকে ধর্ষণ করে, তারপর এক এক করে বহু ঠাকুর তার উপর যৌন ও শারীরিক নির্যাতন চালায়। শ্রীরাম তাকে অনেকবার মাল্লা বেশ্যা নামে গালাগালি করেন। ৩ সপ্তাহের অধিক সময় তার উপর অমানুষিক অত্যাচার করা হয়। ২৩ দিন পর ফুলন নিজেকে ঠাকুর সম্প্রদায়ের গ্রাম বেহমাইয়ে নিজেকে আবিষ্কার করে। অবশেষে এক ব্রাহ্মণ ব্যক্তির সাহায্যে ফুলন গরুর গাড়ি করে বেহমাই থেকে পলায়ন করেন। নির্যাতিত ফুলনের দুঃখের কাহিনী শুনে বাবা মুস্তাকিন নামক এক ডাকাতের নেতা তাকে নতুন একটি ডাকাতের দল গঠন করতে সাহায্য করেন। মান সিং ছিল তার দলের দ্বিতীয় নেতা। প্রতিশোধ নেওয়ার জন্য ফুলন রাম ভ্রাতৃদ্বয়ের সন্ধান আরম্ভ করেন। অবশেষে সন্ধান হয় যে শ্রীরাম বেহমাই গ্রামে আশ্রয় নিয়েছে। ফুলনকে নির্যাতন করার ১৭ মাস পর ১৯৮১ সনের ১৪ই ফেব্রুয়ারি তারিখে ফুলন রাম ভ্রাতৃদ্বয়কে হত্যা করার জন্য বেহমাই গ্রামে প্রবেশ করে। সেই সময়ে বেহমাইবাসীরা এক বিবাহে ব্যস্ত ছিল। ফুলন ও দলের সদস্যরা সম্পূর্ণ গ্রাম খুঁজেও ভ্রাতৃদ্বয়ের সন্ধান পায় না। ফুলন রামভ্রাতৃদ্বয়কে তার নিকট অর্পণ করার জন্য গ্রামবাসীকে আদেশ করেন। ফুলনের মতে গ্রামবাসীরা ভ্রাতৃদ্বয়কে গোপনে পালিয়ে রেখেছে, কিন্তু গ্রামবাসীরা এই কথা অস্বীকার করেন। ডাকাতের দল ক্রোধে গ্রামের যুবককে গুলি মারে, ফলে ২২ জন গ্রামবাসী নিহত হয়। অবশ্য এর বেশিরভাগ ব্যক্তি ধর্ষণের সহিত জড়িত ছিল না। পরে ফুলন দেবী দাবি করেন যে তিনি নিজ হাতে কাউকে গুলি করেন নাই। এটিই হচ্ছে কুখ্যাত বেহমাই হত্যাকাণ্ড বা বেহমাই গণহত্যা। বেহমাই হত্যাকাণ্ডের জন্য সেই সময়ের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ভিপি সিং পদত্যাগ করার জন্য বাধ্য হয়েছিলেন। ফুলনদেবী জনপ্রিয় হয়ে ওঠেন দস্যুরানী নামে। যদিও ফুলন ডাকাত ছিলেন, কিন্তু তার মন ছিল মায়া মমতায় ভরা। সেই সময়ে উত্তর প্রদেশের শহরগুলিতে দুর্গাদেবীর বেশে ফুলনের মূর্তি বিক্রয় হয়েছিল। আত্মসমর্পণ ও বন্দি জীবন। বেহমাই হত্যাকাণ্ড সমগ্র ভারতবর্ষকে কম্পিত করে দিয়েছিল। পুলিশ তাকে গ্রেপ্তার করতে না পেরে তার উপর মানসিক চাপ দেওয়া আরম্ভ করে। পুলিশ তার মাতা পিতাকে গ্রেপ্তার করে। পুলিশ হামলায় তার দলের বহুসংখ্যক সদস্যের মৃত্যু হয়। ফুলন দেবী আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নেন। আত্মসমর্পণ করার সময় তিনি ভারত সরকারের নিকট কয়েকটি শর্ত রেখেছিলেন। শর্তসমূহ হচ্ছে: ফুলন ও তার অন্যান্য সঙ্গীরা কেবল মধ্যপ্রদেশে আত্মসমর্পণ করবেন। বিচারের জন্য তাদের উত্তরপ্রদেশে নেওয়া হবে না। ফাঁসি দিতে পারবেন না ও ৮ বৎসরের অধিক সময় কারাবাস হবে না। সম্পর্কীয় ভাই মায়াদিনের অবৈধভাবে দখল করা জমি ফুলনের পিতাকে ফেরত দিতে হবে। ফুলনের পিতৃ মাতৃকে মধ্যপ্রদেশে সংস্থাপিত করতে হবে। সরকার ফুলনের ভাইকে চাকুরি দেওয়ার নিশ্চয়তা প্রদান করতে হবে। সরকার তার সব কয়েকটি শর্তে সম্মত হয়। বেহমাই হত্যাকাণ্ডের প্রায় ২ বৎসর পর ১৯৮৩ সনের ফেব্রুয়ারি মাসে প্রায় ৮,০০০ জন দর্শকের উপস্থিতিতে ফুলন আত্মসমর্পণ করেন। সে সময় ফুলন পরিধান করেছিলেন একটি খাকি পোশাক, শরীরে ছিল একটি লাল চাদর, মাথায় ছিল একটি লাল কাপড়, যা বেহমাই গ্রামে চলানো যৌন অত্যাচার ও নির্যাতনের পর প্রতিশোধের প্রতীক রূপে তিনি মাথায় বেঁধেছিলেন। কাঁধে ছিল একটি বন্দুক। হাতজোড় করে তিনি জনসাধারণকে নমস্কার জানান। দেবী দুর্গা ও মহাত্মা গান্ধীর ছবির সম্মুখে তিনি বন্দুকটি রেখে আত্মসমর্পণ করেন। সরকার ফুলনের সঙ্গে করা শর্ত মেনে নিলেও একটি শর্ত ভঙ্গ করেছিল। বিনা বিচারে তাকে ১১ বৎসর কারাবাসে থাকতে হয়েছিল। অবশেষে ১৯৯৪ সনে তিনি কারাগার থেকে মুক্তি লাভ করেন। চলচ্চিত্র, নাটক ও গ্রন্থ ১৯৯৪ সনে ফুলন দেবীর জীবনের উপর নির্মিত ব্যান্ডিট কুইন নামক চলচ্চিত্র মুক্তি পায়। ছায়াছবিটির পরিচালক হচ্ছেন শেখর কাপুর ও প্রযোজক চ্যানেল -4।
মালা সেনের ইন্ডিয়া দ্য ব্যান্ডিট কুইন নামক গ্রন্থের অনুসরণে চিত্রনাট্যটি রচনা করা হয়, কিন্তু তাকে ভুলভাবে উপস্থাপন করার অভিযোগে ফুলন দেবী চলচ্চিত্রটি ভারতে নিষিদ্ধ করার দাবি করেন। অবশেষে প্রযোজক তাকে 40,000 পাউন্ড প্রদান করায় তিনি অভিযোগ তুলে নেন। ছবিটি ফুলনকে আন্তর্জাতিকভাবে পরিচিত করে তুলেছিল। লেখিকা অরুন্ধতী রায় তার দ্য গ্রেট ইন্ডিয়ান রেড ট্রিক নামক এক লেখায় প্রশ্ন করেন যে কি অধিকারে এক জীবিত নারীর ধর্ষণের দৃশ্য তার কোন অনুমতি ছাড়া পুনমঞ্চায়ন করা হয়। তিনি পরিচালক শেখর কাপুরকে ফুলন দেবী ও তার জীবনকে ভুলভাবে উপস্থাপনের জন্য দায়ী করেন। এর আগে 1985 সালে অশোক রায়ের পরিচালনায় বাংলা চলচ্চিত্র ফুলন দেবী প্রকাশিত হয়। এই ছবিতে অভিনয় করেছিলেন সুরেশ ওবেরয়, রীতা ভাদুরী, জয় মুখার্জি প্রমুখ। অসমের ভ্রাম্যমাণ থিয়েটার অপ্সরা থিয়েটার ফুলন দেবীর আত্মসমর্পণের পর দস্যুরানী ফুলন দেবী নামক একটি নাটক মঞ্চস্থ করে। কোন তারকা অভিনেতা অভিনেত্রী ছাড়াই নাটকটি জনপ্রিয় হয়ে ওঠে। সাম্প্রতিক বিষয়বস্তুর উপর রচিত এইটিই ছিল ভ্রাম্যমাণ থিয়েটারের একমাত্র জনপ্রিয় নাটক। ফুলন দেবী অতি সামান্য লেখাপড়া জানতেন, কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে তিনি লেখক মেরি থেরেস কানি ও পল রামবালির সহযোগিতায় আই ফুলন দেবী দ্য অটোবায়োগ্রাফি অফ ইন্ডিয়াস ব্যান্ডিট কুইন নামক আত্মজীবনী প্রণয়ন করেন। এই গ্রন্থটি ইংল্যান্ডের লিটল ব্রাউন অ্যান্ড কোম্পানি 1996 সনে প্রথম প্রকাশ করে। এই দুইজন লেখকের সহযোগিতায় ফুলন দেবীর প্রণয়ন করা অন্য আরেকটি আত্মজীবনীমূলক গ্রন্থের নাম দ্য ব্যান্ডিট কুইন অফ ইন্ডিয়া এন ওমেন্স এমাজিং জার্নি ফ্রম প্রেজেন্ট টু ইন্টারন্যাশনাল লিজেন্ড। মালা সেন লিখেছিলেন জীবনীমূলক গ্রন্থ ইন্ডিয়াস ব্যান্ডিট কুইন। রাজনৈতিক জীবন ফুলন দেবীর রাজনৈতিক জগতের গুরু ছিলেন সমাজবাদী পার্টির নেতা মুলায়ম সিং যাদব। উত্তরপ্রদেশের মির্জাপুর সংসদীয় অঞ্চলে অধিকাংশই ঠাকুর সম্প্রদায়ের ভোটার ছিল, যদিও নিম্নবর্ণের মাল্লা ও জুলাহা সম্প্রদায়ের সম্মিলিত সংখ্যার বিপরীতে তাদের সংখ্যা কম। স্বাভাবিকভাবে এই আসনটি দখল করার জন্য 1996 সনে সমাজবাদী পার্টি ফুলনকে মির্জাপুর আসনের জন্য টিকিট প্রদান করে। ভারতীয় জনতা পার্টি ও বেহমাই হত্যাকাণ্ডে নিহত হওয়া ঠাকুরের পত্নীদের ঘোর বিরোধিতা সত্ত্বেও তিনি নির্বাচনে বিজয়ী হন। 1998 সনের মধ্যবর্তী নির্বাচনে ফুলন পরাজিত হলেও 1999 সনে মির্জাপুর লোকসভা নির্বাচনে তিনি পুনরায় আসন দখল করতে সক্ষম হন। হত্যা 2001 সনের 25 জুলাই তারিখে নতুন দিল্লিতে ফুলন দেবীকে হত্যা করা হয়। এ সময় তার দেহরক্ষীও আহত হয়। সেই সময়ে তিনি সংসদ থেকে বের হয়ে আসছিলেন। হত্যাকারীরা তাকে গুলি করে অটোরিকশায় উঠে পালিয়ে যায়। হত্যাকারীরা ছিল শের সিং রানা, ধীরাজ রানা ও রাজবীর। 17 শের সিং রানা দেরাদুনে আত্মসমর্পণ করে। হত্যাকারীরা প্রকাশ করে যে বেহমাই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার জন্য এই হত্যা করা হয়েছে। 2004 সনে শের সিং তিহার কেন্দ্রীয় কারাগার থেকে পলায়ন করে, কিন্তু 2006 সনে পুনরায় কলকাতা পুলিশের হাতে বন্দী হয়। সেই সময়ে ক্ষত্রিয় স্বাভিমান আন্দোলন কমিটি নামক একটি সংগঠন ক্ষত্রিয়ের মর্যাদা অক্ষুণ্ণ রাখা ও বেহমাই হত্যাকাণ্ডের বিধবাদের অশ্রুর মর্যাদা দেওয়ার জন্য শের সিংকে সম্মানিত করার সিদ্ধান্ত নেয়। ডাকাত রানী ফুলন দেবী, সংসদ সদস্য, 11তম লোকসভা। কাজের মেয়াদ 1996-1998। সংসদীয় এলাকা মির্জাপুর। সংসদ সদস্য, 13তম লোকসভা। কাজের মেয়াদ 1999-26 জুলাই 2001। সংসদীয় এলাকা মির্জাপুর। ব্যক্তিগত বিবরণ: জন্ম 10 আগস্ট 1963। ঘুরাকাপুরা, জালৌন জেলা, উত্তরপ্রদেশ, ভারত। মৃত্যু 25 জুলাই 2001। বয়স 37। নতুন দিল্লি, ভারত। মৃত্যুর কারণ গুলি করে হত্যা। জাতীয়তা ভারতীয়। রাজনৈতিক দল সমাজবাদী পার্টি। পেশা ডাকাত, রাজনীতিবিদ। অপরাধের অভিযোগ 48টি। প্রধান অপরাধ 22টি হত্যা, মুক্তিপণ এবং লুটের জন্য অপহরণ।